আগের পর্বে প্যারাটাং গিয়েছিলাম। প্রায় 2000 বছরের আদিম উপজাতি জারোয়া উপজাতি এলাকা দেখতে দেখতে অন্যতম ভূপ্রাকৃতিক আশ্চর্য মাড ভলক্যানো দেখলাম। তারপর স্পিড বোটে করে ম্যানগ্রোভ খাঁড়ির মধ্যে দিয়ে গিয়ে এক বিস্ময়কর চুনাপাথরের গুহা। আগের পর্বটি দেখতে হলে ওপরের এই আই বাটনটি ক্লিক করুন। আর এই পর্বে নর্থ বে এবং রস আইল্যান্ড দেখতে যাব। নর্থ বের লাইট হাউসে উঠে পুরো আইল্যান্ডটিকে দেখতে পাওয়ার এক দুর্দান্ত অভিজ্ঞতা। ভঙ্গুর বিচের অপর প্রান্তে হাঁটতে হাঁটতে বেশ খানিক সময় কাটানো আর এক অন্যরকম মাছের সন্ধান পাওয়া। তারপর স্পিড বোটে করে ওখান থেকে রস আইল্যান্ড আসা, সেখানকার ইতিহাস সম্পর্কে জানা আর হরিণ ময়ূরের সাথে সময় কাটানো। সুতরাং শুরু করা যাক। সকাল 8:30। এখন রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের বোটে করে প্রথমে নর্থ বে আইল্যান্ড এবং তারপর রস আইল্যান্ডে ঘুরতে নিয়ে যাওয়া হবে। ওটা রস আইল্যান্ড আর ওটা নর্থ বে। বোট ছাড়লো। এখানে মোটামুটি 750 টাকা প্যাকেজ এই দুটি আইল্যান্ড ঘোরার। তবে একটু দর কষাকষি করা যায়। ঘণ্টাখানেক সময় দেওয়া হয় দুটি আইল্যান্ডে নেমে ঘোরার জন্য, তারপরে একই বোটে করেই ফেরত আনা হয়। নর্থ বে আইল্যান্ড প্রধানত এর অসম্ভব সুন্দর কোরাল রিফের জন্য বিখ্যাত। পোর্ট ব্লেয়ারে যদি কোথাও স্কুবা ডাইভিং স্নরকেলিং করতে হয় তাহলে এখানেই করা উচিত। আর খুব ভালো পরিবেশ, আর এখানে একটি লাইট হাউস আছে, সেটা আমরা দেখব। আইল্যান্ডে নেমেই যাঁরা স্কুবা, সি ওয়াকিং, সেমি সাবমেরিন, গ্লাস বোট রাইড এসব করতে যায় তারা সেই সব কাউন্টারে গেলেন। আমরা ততক্ষণ লাইট হাউসটা ঘুরে আসি। বেশ অনেকটাই হেঁটে উঠতে হলো, তবে প্রথমবার কোনো লাইট হাউসের ওপরে ওঠার অভিজ্ঞতা হবে। $20 টিকিট কেটে জুতো এবং ব্যাগ জমা রেখে লাইট হাউসে উঠব। লাইট হাউস ল্যাম্প। এটার আলোর প্রযুক্তি টেলিস্কোপের প্রযুক্তির ঠিক বিপরীত। অর্থাৎ টেলিস্কোপ দূরবর্তী বস্তু থেকে আলোকরশ্মিকে প্রতিসৃত করে, যার জন্য সেটা অনেক কাছে দেখায়। আর লাইট হাউস ল্যাম্পে এরকম একটা ফ্রিনেল লেন্স এটাকে জড়িয়ে থাকে এবং আলোকরশ্মিকে একটি শক্তিশালী এবং সমান্তরাল রশ্মিতে কেন্দ্রীভূত করে।
যাতে লোকেরা অনেক দূর থেকে এটা দেখতে পায়। ছোট্ট দরজাটা দিয়ে ছাদে বেরিয়ে আসতেই এক চমৎকার দৃশ্য। দূরে বাঁদিকের ছোট্ট আইল্যান্ডটা রস আইল্যান্ড, আর ডান দিকেরটা পোর্ট ব্লেয়ার। এদিকটায় বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস চলছে, যেমন সেমি সাবমেরিন, ক্লাস বোট রাইড। আর লাইট হাউসের পেছন দিকটা মানে পুরো আইল্যান্ডটা যেন এক নারকেল গাছের পৃথিবী। বেশ খানিক্ষণ লাইট হাউসের উপরে কাটানোর পর নিচে নেমে এলাম। আমরা যেখানটায় স্পিড বোটে করে আইল্যান্ডে নেমেছিলাম তার ডান দিকে ছিল লাইট হাউস, আর এবার বাম দিকটায় যাব। পেছনের পাহাড়টা মাউন্ট হ্যারিয়েট। ওখান থেকেই তোলা একটি ছবি নর্থ বে আইল্যান্ড এবং লাইট হাউসটাকে কেন্দ্র করে, যেটা ভারতবর্ষের পুরনো 20 টাকার নোটের পেছনে মুদ্রিত আছে। স্বভাবতই এই বিষয়টা নর্থ বের গুরুত্ব আরও বৃদ্ধি করে। এদিকটায় বিচ বলে তেমন কিছুই নেই, পুরোটাই পাথুরে জমি। হয়তো জায়গাটা স্নান করার অনুপযুক্ত, কিন্তু ফটোগ্রাফির ক্ষেত্রে এখানটা স্বর্গ। কারণ এখানে অনেক রকম উপাদান পাওয়া যাবে, যেমন এরকম আমার পছন্দের কিছু ছবি। জলের নিচে পাথর, জলের ওপরে গাছের পাতা এবং কিছুটা আলোর প্রতিফলন। এবার পেয়ে গেলাম এক অন্যরকম সামুদ্রিক মাছ। এটাকে বলা হয় মাড স্কিপার ফিশ। এটা একটা উভচর মাছ, জলেও বাঁচতে পারে আবার স্থলেও। এদের গায়ের চামড়া দিয়ে শ্বাস নেওয়ার ক্ষমতা আছে। আরও কিছু পাথর, জলের ছবি। পাথরের গায়ে সাদা সাদা ঝিনুক বা গুগলি আছে, যেগুলোকে অয়েস্টার বলা হয়। এরকমটা এখানেই প্রথম দেখলাম। ওদিকটাই বিচ একদমই ভগ্নপ্রায়, আর যাওয়া গেল না। এবার নর্থ বে থেকে রস আইল্যান্ড যাব। পেছনে নর্থ বে আইল্যান্ড ফেলে যাচ্ছি। সামনে রস আইল্যান্ড। রস আইল্যান্ডের একটি ভীষণ রকম ঐতিহাসিক গুরুত্ব যেমন আছে, তেমনি এই আইল্যান্ডের কেন্দ্রে অবাধে হরিণ, ময়ূর ঘুরে বেড়ায়। এই দুটি কারণের জন্যই এই আইল্যান্ডটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। আন্দামানের ব্রিটিশ উপনিবেশের রাজধানী ছিল এই জায়গাটি। এতদিন ড্যানিয়েল রসের নামের নাম থাকলেও 2018 সালে নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ রাখা হয়। 1858 থেকে 1945-46 সাল অবধি ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার ছিল এখানটা। তখন সমস্ত ভারতীয় বন্দীদের দ্বারা পুরো আইল্যান্ড পরিষ্কার করে কনস্ট্রাকশনের কাজ করানো হয়। গভর্নমেন্ট অফিস থেকে শুরু করে
প্রিন্টিং প্রেস, হসপিটাল, চার্চ, টেনিস কোর্ট, সুইমিং পুল, বেকারি, লাইব্রেরি, ক্লাব প্রভৃতি তৈরি করা হয়, যেখানে ব্রিটিশ আধিকারিক, সেনাদল, ব্যবসায়ী মিলিয়ে প্রায় 500 জন এই ছোট্ট দ্বীপে বসবাস করতে শুরু করেন। রস আইল্যান্ডকে তখন দ্য প্যারিস অব দ্য ইস্ট বলা হতো। প্রত্যেক দিন সন্ধেবেলা করে টেনিস কোর্ট এবং ক্রিকেট পিচে খেলাধুলা, শনিবার করে নৌযান প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হতো এবং মাছ ধরাও একটি জনপ্রিয় খেলা ছিল। এটি তৎকালীন ওয়াটার ডিস্টিলিং প্ল্যান্ট। এই আইল্যান্ডে ব্রিটিশ সেটেলার্সদের প্রথম দিকে ম্যালেরিয়া এবং বিভিন্ন জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা যায় এবং সেই প্রয়োজনে এই জল পরিশোধনের ব্যবস্থা করা হয়। দ্বীপের উত্তর প্রান্তে একটি সুইমিং পুল আছে। ক্লাবের মেম্বারদের কাছে এটির ভীষণ আকর্ষণ ছিল। সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধাযুক্ত রস আইল্যান্ডে সব কিছুই ঠিক চলছিল, কিন্তু 1941 সালের 26শে জুন এক ভয়াবহ ভূমিকম্প ঘটে। আইল্যান্ডের মাঝখান দিয়ে চির হয়ে যায়, বেশিরভাগ বিল্ডিংয়ের ক্ষতি হয়। এর সাথে সাথে সেই সময় জাপানি সেনাবাহিনীর আগ্রাসন হতে থাকে এই দ্বীপে। ফলত ব্রিটিশদের পিছু হটতে বাধ্য হতে হয়। তারা এই দ্বীপ ছেড়ে দেয়। 1942 থেকে 45 প্রায় 3 বছর জাপানিরা এই দ্বীপ অধিকার করে রাখে। এই সময়কালে নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে জাপানিদের সহায়তা নিয়েছিলেন, 1943 সালের ডিসেম্বর মাসে একদিন এখানে থাকেন এবং রস আইল্যান্ডের গভর্নমেন্ট হাউসের শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাপানিরাও এই দ্বীপে তাদের ছাপ রেখে গিয়েছে। ওয়াচ পয়েন্ট হিসেবে এই বাংকার নির্মিত হয়েছিল, যা কোনো আক্রমণ থেকে দ্বীপটিকে রক্ষা করার জন্য। এবার এই আইল্যান্ডের ঠিক মাঝখানে এলাম, যেখানে অবাধে হরিণ, ময়ূর ঘুরে বেড়ায় আর সবার সাথে দিব্যি মিশেও যায়। রস আইল্যান্ডের এই ছোট্ট স্যাংচুয়ারি পর্যটকদের কাছে আরেকটা আকর্ষণীয় দিক। ফেরার বিচ, রস আইল্যান্ডের এক ছোট্ট বিচ। পুরো আইল্যান্ড ঘোরার পরে এখানটা একটু সময় কাটিয়ে রস আইল্যান্ডের ইতিহাস আরেকবার রোমন্থন করার প্রয়োজন আছে। পরবর্তী পর্বে জোগার্স পার্ক যাব। পরের দিন সকালে চ্যাথাম আইল্যান্ডের ইতিহাস সমৃদ্ধ কাঠের মিলটি দেখব। তারপর খুব সুন্দর ওয়ান্ডুর বিচ এবং পাখিদের এলাকা চিরিয়া টাপুতে
একটি সুন্দর সূর্যাস্ত দেখব। সুতরাং আমার সঙ্গে থাকুন। এই পর্বটি কেমন লাগলো জানাবেন।